বাংলাদেশে গত ৩০-৪০ বছরের মধ্যে সবথেকে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল আজকে। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে এবং তারপরে বড় ধাক্কাটা আসলে ঢাকার জনগণ বুঝতে পেরেছে। এবং এত জোরে আ যে আসলে ভূমিকম্প হয়েছে এই অভিজ্ঞতাটা অনেকেরই ছিল না এবং অনেকে তো বলছে যে আমার জীবনে আসলে এত স এত জোরালো ভূমিকম্প আমরা কখনো অনুভব করিনি বা দেখিনি, আমাদের অভিজ্ঞতায় নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যে ভূতত্ত্ব জরিপ সংস্থা আছে তারা বলছে যে এটার মাত্রা ছিল 5.6। আ এছাড়াও বা বাংলাদেশ সরকারের যে আবহাওয়া অধিদপ্তর তারা বলছে ৫.৭ এবং ইউরোপিয়ান ভূতত্ত্ব জরিপ সংস্থা বলছে এটার মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬। তার মানে এটা কিন্তু আপনি ধরেন ৫.৬ই ধরলাম। ৫.৬ মাত্রার ভূমিকম্প ঢাকা শহরকে পুরা মানে হেলিয়ে দিয়েছে। আপনি দেখেন বড়, বড় অনেক বিল্ডিং, এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং হেলে গেছে। বংশালে তো দেখলাম ৩ জন ব্যক্তি মারা গেছে। সেখানে রেলিং ভেঙে নিচে পড়েছে। তো যে ব্যক্তি মারা গেছে শুনলাম, উনি নাকি ঘর থেকে বেরিয়েছিল বাঁচার জন্য। তো তার মাথার উপরেই ওইটা পড়ে সে স্পট ডেড। উনি নাকি একজন ডাক্তার ছিলেন। খুবই দুঃখজনক ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা শহর কেন এই মৃত্যুপুরীতে আসলে পরিণত হলো? আপনি দেখেন আসলে সবকিছু মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা গেলে, প্রতিরোধ করা গেলে কিন্তু ভূমিকম্প কখন হবে এইটা আসলে বলা সম্ভব না বা এখনো বলতে পারে না। এবং মানে প্রাকৃতিক দুর্যোগের কাছে, প্রকৃতির কাছে যে আমরা কতটা অসহায়, এইটা ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা যখন বজ্রপাত হয়ে মানুষ মারা যায় তখন আমরা আসলে বুঝতে পারি। এর আগে আমরা বোঝার চেষ্টাও করি না বা অনুধাবনও করি না। আমরা সবাই এত ক্ষমতাবান, আমাদের এক কথাতেই ধরেন কারো ফাঁসি হয়ে যায়, কাউকে ক্রস ফায়ার দিয়ে দেওয়া হয়, কাউকে লুট করা হয়। আমাদের মুখের কথাতে এটা কোনো ব্যাপারই না। ক্ষমতা তো সব আমাদের হাতে। কিন্তু যখন আ ভূমিকম্প হয়, বিল্ডিং ভেঙে পড়ার অবস্থা হয়, তখন যে ব্যক্তি হুকুম দেয় সেও ইয়া নাফসি, ইয়া নাফসি করে আল্লাহ, আল্লাহ করে আসলে। আল্লাহ এবারের মতন বাঁচায় দাও, এবারের মতন বাঁচায় দাও আসলে, হ্যাঁ? তো প্রতিবারই আল্লাহ বাঁচায় দেয় কিন্তু আমরা আসলে সচেতন হই না বা আমরা আসলে এর কোনো প্রতিরোধ ব্যবস্থাও নেই না। আপনারা তো জানেন যে কোনো কিছুর আ সেধকের চাইতে মানে প্রতিরোধের চাইতে প্রতিষেধকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন ভূমিকম্প হলে ভূমিকম্প তো আপনি ঠেকাতে পারবেন না। এই শক্তি তো আল্লাহ মানুষকে দেয়নি। কিন্তু ভূমিকম্প হলে ধরেন ভূমিকম্প প্রবণ অনেক দেশ আছে। জাপান তারা তাদের নির্মাণ শৈলীটাই ডিফারেন্ট। আ এবং ধরেন এই যে অস্ট্রেলিয়া অনেক বড় দেশ, ঠিক আছে অস্ট্রেলিয়া অনেক বড় দেশ, এখানে প্রচুর পর্যাপ্ত জায়গা। কিন্তু প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ির মধ্যে এত চমৎকার জায়গা আছে যে এক বাড়ি ভেঙে পড়লেও আরেক বাড়ির ক্ষতি হবে না। এখন ধরেন এদের অনেক পর্যাপ্ত জায়গা আছে। কিন্তু ওই বিশ্বের অনেক বড়, বড় দেশ আছে, অনেক ছোট, ছোট দেশ আছে, অনেক জনসংখ্যা কিন্তু তারাও খুবই পরিকল্পনা করে বাড়িঘরগুলো করেছে। কিন্তু বাংলাদেশের দিকে তাকান, ঢাকা শহরের দিকে তাকান, আপনার কি মনে হয় যে ঢাকা শহরে কোনো বাড়ি নিয়ম নীতি মেনে তৈরি করা হয়েছে? এই সরকার আ অনেক সংস্কার করছে, অনেক কিছু করছে। আমার কাছে মনে হয় যে আসলে এই রাজনীতির সংস্কার-টংস্কার না করে মানুষ নিরাপদে কিভাবে থাকবে সেটার সংস্কার করা উচিত। শুধু রাজনীতিবিদদের রাজনীতি নিয়েই আপনারা সংস্কার করছেন। কিন্তু এর বাইরে যে আসলে সবথেকে গুরুত্বপূর্ণ আপনি রাজনীতি সংস্কার করলেন, দেশের আ সংবিধান চেঞ্জ করে দিলেন। কিন্তু মানুষই তো বাঁচছে না ভাই। এক ভূমিকম্পেই ধরেন ঢাকা শহরে ১ কোটি মানুষ মারা গেল। কি করবেন? কিছু তো করার নাই। তাই না? তো আমাদেরকে কি উচিত না যে আসলে এগুলো নিয়ে এখন ভাবার সময় এসছে? আপনি চিন্তা করেন ৫৪ বছর স্বাধীনতার ৫৪ বছর পার হলো। এখন পর্যন্ত ঢাকাকে নিয়ে কেউ মনে হয় কোনো সরকারি চিন্তা করেনি। করছেও না। কেন জানি আমি জানি না যে ঢাকা শহরে কি আসলে পরিকল্পনাবিদের অভাব, নগরায়ণবিদের কি অভাব? সবাই আছে, সবই আছে। বাংলাদেশে খুবই আ বা কোয়ালিফাইড মানে নগর পরিকল্পনাবিদ আছেন। কিন্তু তাদের কথা কি সরকার শোনেন বা তাদেরকে কি কাজে লাগান? আসলে এই ঘনবসতি দেশ মানে শহরটাকে কিভাবে নিরাপদ করা যায়? এত মানুষের চাপ, এই মানুষের চাপ যেন কমানো যায় সেটা নিয়ে কি আমাদের সরকার কখনো চিন্তা করেছে? না বিএনপি, না আওয়ামী লীগ নাকি বা বা না জাতীয় পার্টি, না আ এর আগে আ সেনা সমর্থিত সরকার কে চিন্তা করেছে বলেন ঢাকা শহরকে নিয়ে? সবাই তো আমরা ডিজিটাল করে ফেলেছি। ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। কিন্তু আল্টিমেটলি মানুষের নিরাপত্তাটা কোথায়? এত স্মার্টনেস, এত ডিজিটাল দিয়ে কি করব বলেন? যেখানে মানুষ বাঁচার জন্য রাস্তায় নামে, সেখানেও ইট পড়ে মারা যায়। এই নিরাপত্তা দিয়ে আপনি কি করবেন? মানুষের তো মৃত্যুরও তো নিরাপত্তা থাকা দরকার। স্বাভাবিক মৃত্যুটা তো এটলিস্ট এনশিওর করবেন। তো সেটাও তো দেখি বাংলাদেশের সরকার বা কারোরই আসলে আ মানে মানে এটার কোনো পরিকল্পনা আছে বলে আমার মনে হয় না আরকি। এটলিস্ট ধরেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে আমাদের আশা আকাঙ্খা পূরণ করবে, সে দেশ হয়তোবা পরিবর্তন করবে। একটা রিসেট বাটনে ক্লিক করবে। কিন্তু আল্টিমেটলি আসলে যে ঐকমত্য কমিশন, যে সংস্কার আসলে এই সংস্কার দিয়ে আসলে কি হবে? নির্বাচিত সরকার আসবে, তাদের মতন আবার যা খুশি তাই করবে। কিন্তু নিরাপত্তার জন্য যদি আপনি এটলিস্ট আমার ঢাকার মানুষ
আ ব মানে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা যদি একটু দিতে পারতেন বা এমন একটা ব্যবস্থা করতেন যে, না ঠিক আছে ভাই, অস্বাভাবিক মৃত্যু যেন না হয়। মানে সবকিছু তো আল্লাহ মালিক। তার পরিকল্পনায় সবকিছু হবে। কিন্তু একটা ব্যক্তি রাস্তাতে হেঁটে যাচ্ছে, উপর থেকে আসলে একটা ইট পড়ে মারা গেল। কারণ কি? উপরে যে কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছিল, সেই বিল্ডিং এর পাশে যে সেফটি নেট থাকা দরকার সেটা দেয়নি। এজন্য একটা মানুষ পড়ে একটা ইট পড়ে মারা গেল। না আছে মানুষটার দোষ। তাহলে দোষটা কার আসলে? দোষ হচ্ছে যার আসলে সেফটি নেট ইনশিওর করার কথা তার। যার এই সেফটিটা দেখার কথা তার তো সে তো এগুলা করে না। তার তো এদিকে টাইম নেই ভাই। তার তো টাকা দরকার অনেক। তো এই যে ঢাকা শহরে দেখেন এখন বেঁচে থাকাটা অনেক মানে কঠিন। ঢাকা শহরে উত্তর, দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে ৩,২২,০০,০০০ মানুষ বসবাস করে। গোটা অস্ট্রেলিয়াতেও ভাই এত মানুষ বসবাস করে না। গোটা অস্ট্রেলিয়া মিলে ২,৭৭,০০,০০০ মতো মানুষ বসবাস করে বা ৭৩,০০,০০০ মতো মানুষ বসবাস করে। তো ঢাকা শহরেই ২ সিটি কর্পোরেশন মিলে ৩,২২,০০,০০০ মানুষ বসবাস করে। মানে চিন্তা করা যায় এটা? সবাইকে যেন ঢাকায় আসতে হবে, সবাইকে যেন ঢাকায় আসতে হবে। ঢাকায় বাইরেও থেকে যে জীবনযাপন করা যায় এটা আমরা বিশ্বাস করি না। বা আমাদের সরকার আসলে এটা নিয়ে কখনো চিন্তাভাবনা করে না। রাজনৈতিকভাবেও তারা সবকিছু চায় ঢাকা কেন্দ্রিক হতে। কারণ ঢাকাকে যদি দখলে রাখা যায় গোটা দেশ আপনার। আর ঢাকাকে যদি কেউ দখল করে নিতে পারে তাহলে সরকার বিতাড়িত হয়ে যায়। এই যে এই টেনডেন্সি এটার জন্য মনে হয় ঢাকাকেও আসলে কেউ ডিসেন্ট্রালাইজ করতে চায় না। বিজেপির তথ্য অনুযায়ী গোটা বাংলাদেশে শিল্প কলকারখানা আছে ৪,৫০০ থেকে ৫,০০০ নিবন্ধিত। এবং তার মধ্যে ঢাকা কেন্দ্রিক শিল্প কলকারখানা আছে ৩.৫ থেকে ৪,০০০। যেখানে শুধু পোশাক শিল্পেই কাজ করে প্রায় ৪০,০০,০০০ মানুষ। ৪০,০০,০০০ এরও বেশি। সো ৪০,০০,০০০ মানুষ কাজ করলে দেখেন পুরুষ কাজ করলে তার ফ্যামিলি মেম্বার আছে মেক্সিমাম। তাদের পরিবারে ৩-৪ জন করে মানুষ আছে। তো ৪০,০০,০০০ মানুষ যদি খালি চাকরি করে তাহলে তার পরিবার পরিবর্জন দিয়ে ধরেন যদি ডাবল ২ জন করেও চিন্তা করি তাহলে ৮০,০০,০০০ মানুষ আছে শুধু পোশাক শিল্পের সাথে জড়িত। কিন্তু এই পোশাক শিল্পগুলো কি ঢাকাতে হওয়া কি খুব জরুরি? এই পোশাক শিল্পগুলো কি আমরা চিটাগংয়ে নিতে পারতাম না? ওখানে পোর্ট সুবিধা থাকতো। আমরা আসলে এটা নিয়ে ভাবি না। বহুত কষ্ট করে ঢাকা থেকে ট্যানারি শিল্পকে সাভারে নিয়ে গেছে। অনেক কষ্ট করে, অনেক চড়াই-উতরাই পার করে। কিন্তু এই পোশাক শিল্পগুলোকে আর কিছুতেই ট্রান্সফার করা যাচ্ছে না। এতে যে মানে আপনি পোশাক শিল্প করেন না সরকার, আপনি করেন, আরো করেন। কারণ আসলে যারা পোশাক শিল্পের মালিক তারাই তো ওই মন্ত্রী, মিনিস্টার ওরাই তো আসলে ঘুরে ফেরে, তাই না? আপনার ঢাকা শহরে আরো করেন। ৭০ এর জায়গায় ১০০% ই করেন, সমস্যা নাই। কিন্তু একদিন ৭ মাত্রা যেদিন ভূমিকম্প হবে, আপনি মরবেন, আপনার আত্মীয়স্বজন মরবে, আপনার বউ-বাচ্চা মরবে, গোটা ঢাকা শহর ধূলিসাৎ হয়ে যাবে। কারণ আপনি আপনি তো নিরাপত্তার জন্য তো বাড়িগুলোকে তো যে কোড অফ কন্ডাক্ট মেনে বাড়িগুলো করতে হয়, সেটা তো এনশিওর করেননি। যে প্রতিষ্ঠানকে দিয়ে রেখেছেন এই নকশা পাস করার জন্য, সে তো টাকা খেয়ে মাশাআল্লাহ দিয়ে দিচ্ছে। খালের পাশে বিল্ডিং হবে ২০ তলা, সেখানে মাটিতে আসলে সক্ষমতা আছে কিনা, ওই খালের জন্য ওইখানে আসলেই বিল্ডিংটা করা যুক্তিসঙ্গত কিনা এগুলো তো দেখার দরকার নাই। টাকা দিয়েছে বিল পাস, প্ল্যান পাস, বিল্ডিং তুলছেন, হাজার, হাজার বিল্ডিং তুলছেন। সেজন্য এখন বিল্ডিং গুলো একটার সাথে আরেকটা জোর মানে একটার সাথে আরেকটা হেলান দিয়ে এখন দাঁড়িয়ে আছে ঢাকা শহরে। তো পরবর্তীতে দেখবেন যে 80% বিল্ডিং কারো না কারো সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবে। তো এগুলো হচ্ছে একটা জলযন্ত্র কফিনে আমরা বসবাস করছি ঢাকা শহরে। প্রত্যেকেই, প্রত্যেকেই। কিন্তু এটা আসলে নিস্তার কোথায়? ৫৪ বছরে যতগুলো সরকার আসছে গেছে তারা কি কেউ ডিসেন্ট্রালাইজ করার চিন্তা-ভাবনা করেনি? নাকি চেষ্টাই করেনি? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা। তো ঢাকায় তো সব মন্ত্রী মিনিস্টাররা থাকেন। আপনাদের কি নিরাপত্তা নাই জীবনের? নাকি ওই আ বা যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা বঙ্গভবন, গণভবন, যমুনা, মতনা, মেঘনা ৮ মাত্রার ভূমিকম্প হলে ওই বিল্ডিং গুলা ভাঙবে না। এট লিস্ট আপনারা বাঁচবেন তো। ধরেন গোটা বাংলাদেশ ভূমিকম্প হয়ে মরে গেলেও সমস্যা নাই। ওই ৩৫০ জন মন্ত্রী, মিনিস্টার এরা থাকলেই হবে আরকি। তাই না? আর হাজার দশেক সরকারি কর্মকর্তা, বিশেষ ক্যাডার ওনারা থাকলেও হবে সমস্যা। বাদবাকি সব মরে যাক। দরকার তো নাই আসলে। এটা হলে তো হয়। আপনার তো চিন্তাভাবনা ঐরকমই আসলে। হ্যাঁ? তো ঢাকা শহরে যেভাবে অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিতভাবে অবৈধভাবে প্ল্যান পাস করে যে বিল্ডিং গুলা তোলা হচ্ছে, সেটার কি ফলাফল আসলে সামনে খুব ভালো? সেগুলো ধরেন আপনি আ ব স্বাভাবিক মৃত্যু আপনি অসুস্থ হয়েছেন, একটা সময় ধুকে মারা গেলেন। কিন্তু যে ব্যক্তিটা আজকে বংশালে বাঁচার জন্য ঘর থেকে বেরিয়েছিল, সে মাথার উপর রেলিং ভেঙে পড়ে মারা গেল। তো এটা হুট করে পড়ে মারা গেল। কিন্তু যেই ব্যক্তি ধরেন যে আপনি যিনি এই যে অবৈধ প্ল্যান গুলো পাস করেন, আপনাকে বলছি যিনি নকশা আ কি বলে যে নিরীক্ষক। তো এই ব্যক্তি তো টাকা বা টেবিলের তলে টাকা দিল, টাকা দিলেও আপনি নকশা পাস করে দিলেন। তো একটা সময় গিয়ে পুরা আপনার হাতে যত বিল্ডিং এরকম নকশা পাস হয়েছে, হয়তোবা আপনি কোন একটা ফ্ল্যাট কিনলেন সেরকম একটা বিল্ডিং এ। এবং আপনি ওই বিল্ডিং এ ছিলেন। থাকতে একদিন ৮ মাত্রা ভূমিকম্প হলো, বিল্ডিং কোলাপস করে মাটিতে ভেঙে গেল। তো দেখছেন যে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেল, মোবাইল ফোন বন্ধ হয়ে গেল, নেটওয়ার্ক নাই, অন্ধকার।
দিনের একটু আলো কোনো একটা ফাঁক-ফোঁক দিয়ে আসছে। চিৎকার করছেন, একটা সময় চিৎকার করারও আর শক্তি নাই। পানি, পানি করছেন, পানি নেই। আ রানা প্লাজার কথা তো মনে আছে, তাই না? ১ দিন ২ দিন যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছেন। ৩ দিন ৪ দিন জ্ঞান নাই। মানুষ কিন্তু মরে না আসলে এত তাড়াতাড়ি। তখন আপনার কি মনে হবে বলেন তো এরকম সময়ে? হুট করে একটা ইট মাথার উপর পড়লে ১ সেকেন্ডে মারা গেলেন টের পাইলেন না। কিন্তু ওই কষ্টটাকে নিতে পারবেন আপনারা? ৫ দিন ৬ দিন না খেয়ে আছেন। কেউ কথা বলছে না, কেউ শুনছে না। কেউ সাহায্য করতে আসলো না। একটা সময় চোখ বন্ধ করে মারা গেলেন। কিন্তু এই ৪-৫ দিনের যে কষ্ট সহ্য করতে পারবেন আপনারা? ঢাকা শহর কি আসলেই নিরাপদ আমাদের জন্য? একজন বলছিল যে মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগে পড়ে আল্লাহর নাম অনেক বেশি নেয়। আল্লাহই হয়তোবা সবাইকে রক্ষা করবে। হ্যাঁ, আল্লাহ শুধু রক্ষা করবেন না, আল্লাহ রক্ষা করেনও আসলে। আমাদের নিজেদের যখন পরিবার-পরিজন বা খুব প্রিয়জন মানুষ মারা যায়, তখন আমরা আল্লাহকে খুব অনুভব করি কাছ থেকে। কারণ আমাদের আর কিছু করার থাকে না। তাকে তো আমরা রাখতে পারলাম না। তাই না? যখন কোনো শিশুর জন্ম হয়, তখন আমরা আনন্দে থাকি, ভুলে যাই আল্লাহর কথা। আর যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন ধরেন বজ্রপাতে আপনার সামনে একজন মানুষ মারা গেল, কিচ্ছু করার নাই। এত অসহায় মনে হয়, এই যে ভূমিকম্প হলো, এত অসহায়। প্রকৃতির কাছে যে আমরা এত অসহায়, এটা আমরা শুধুমাত্র এই ভূমিকম্প আর ঝড় বাতাস হলেই আমরা বুঝি, এছাড়া বুঝার চেষ্টা করি না। আমার তো ভাই অনেক ক্ষমতা। আমি মন্ত্রী, মিনিস্টার। আমার কথাতে ক্রস ফায়ার হয়, আমার কথাতে ফাঁসি হয়, আমার কথাতে মানুষকে তুলে নিয়ে এসে খুন করা হয়। কত ক্ষমতাবান। আর যখন ভূমিকম্প হয় তখন আমরা ইয়া নাফসি, নাফসি করি আরকি। আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আসলে শুধু এই সময় ডাকলে তো আল্লাহ শুনবে না। আল্লাহ আসলে শুধু মানে আমরা ইয়া নাফসি, ইয়া নাফসি করি, আল্লাহ বাঁচাও, বাঁচাও, মাফ করে দাও এবারের মতন। হ্যাঁ, এবারের মতন। তো আসলে আল্লাহ এবারের মতন মাফ করে দেন না। আল্লাহ মনে হয় আমাদেরকে মাপের উপরেই রাখছে। আল্লাহ গোটা পৃথিবীতে হয়তোবা 10% হয়তোবা নজর দেন। আর শুধু ঢাকা, শুধু বাংলাদেশকে তিনি 90% নজর দেয়। আমার ধারণা। আমার ধারণা একদম, হ্যাঁ? কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেটা আসলে আল্লাহ স্বয়ং চালায়। আপনি ট্রেনে উঠবেন তাও দেখবেন যে রেলের লাইনের যে অবস্থা, এটা তো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ ট্রেনে চড়ার কথা না। এবং ট্রেনগুলো পড়েও না, খুব কম। তার মানে এটা আল্লাহ একদম স্বয়ং নিজ হাতে চালায় নিয়ে যায়। ঢাকা শহরে যে লোহা লক্কর যে বাসগুলা চলে, এগুলো আল্লাহ নিজ হাতে চালায় আসলে। পুরো দেশটাই আসলে আল্লাহ নিজ হাতে চালায় জন্য আমরা বেঁচে আছি। তো আমি জানি না আল্লাহ আসলে কতদিন আমাদেরকে নিজ হাতে মানে চালাবেন আর কতদিন আমরা বাঁচবো। কবে আমাদের রাজনীতিবিদ, কবে আমাদের সরকার আসলে বোধোদয় হবে যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা নিরাপদ বাসস্থান আমরা আমাদের বাংলাদেশকে রেখে যেতে পারবো আরকি।